আমাকে যারা দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম এবং অনেক, অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা সবার জন্য। প্রিয় দর্শক, গত বৃহস্পতিবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে পুলিশ প্রশাসনের একটি টানাপোড়েন চলছে, বা সার্বিকভাবে বলতে গেলে প্রশাসনের একটি টানাপোড়েন চলছে। আর এই বিষয়টি যেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় ওসির রুমে গত শুক্রবার দিন সেখানকার একজন কথিত সাবেক ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেবার জন্য থানা থেকে হবিগঞ্জ চ্যাপ্টারের যিনি সাধারণ সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহাদী হাসান, তিনি নেতাকর্মীদের সহ ওসির রুমে অবস্থান করছিলেন। সেখানে ওসির সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং এক পর্যায়ে মাহাদী হাসানকে কিছু কথা বলতে দেখা যায়। অতীতের কিছু বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন, জুলাই অভ্যুত্থানের সময় তারা কি কি করেছেন। তো এই বিষয়ে তিনি কথা বলছিলেন, যা প্রকাশ্যে বলাটা কিছুটা অসুবিধাজনক। কিছু সত্য আছে যেগুলোকে আমরা বলি ইনকনভিনিয়েন্ট ট্রুথ, সেগুলো সবসময় বলা যায় না, বলতে হয় না। তো তিনি এমন কিছু ইনকনভিনিয়েন্ট ট্রুথ সেখানে প্রকাশ করেছিলেন। আর সেই ছাত্রলীগের কর্মীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী হিসেবে বর্ণনা করা হয়েছিল। তাদের ভাষায় তারা বলেছিলেন, জুলাই অভ্যুত্থানে যদিও আগে তার ছাত্রলীগ সংশ্লিষ্টতা ছিল, পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী ভূমিকা পালন করেছে, সেই জন্য তার মুক্তি চাচ্ছিলেন মাহাদী হাসানরা। তো এক পর্যায়ে চাপের মুখে ওসি তাকে ছেড়ে দিতে বাধ্য হন, সেই ছাত্রলীগের কথিত ছাত্রলীগের ছেলেটিকে। আর পরবর্তীতে মাহাদী হাসানের সেই যেটি বলছিলাম কিছু ইনকনভিনিয়েন্ট ট্রুথ সেখানে বলায় এবং বিভিন্ন মহল থেকে সেটা আলোচিত সমালোচিত হওয়ায় কিছুটা চাপের মুখে হবিগঞ্জ পুলিশ পরবর্তীতে এই মাহাদী হাসানকে গ্রেপ্তার করে। তো গ্রেপ্তার করলে তাকে আবার জামিনও দেওয়া হবে সঙ্গে সঙ্গে। তো এরই প্রেক্ষিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ কথা বলছিলেন এবং ৩ দফা দাবি পেশ করেছেন সরকারের কাছে। গতকাল সন্ধ্যায়, রোববার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মধুর ক্যান্টিনে। তো তার সেই ৩টি দাবি বেশ ইন্টারেস্টিং, আমার ব্যক্তিগতভাবে মনোযোগ কেড়েছে এবং আমি দাবিগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি। এই দাবিগুলোর ব্যবচ্ছেদ হওয়া দরকার। আপনাদের সঙ্গে আমি ক্রিটিক্যালি আলোচনা করতে চাচ্ছি এবং দেখতে চাচ্ছি দাবিগুলো আসলে কি, কতটা যৌক্তিক। এবং প্রথমে আমি বলেছিলাম যে দারুণ। তো কথা বলি দাবিগুলো নিয়ে। প্রথম দাবিটি ছিল যে হবিগঞ্জের সেই নেতা মাহাদী হাসানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। শুধু জামিন দিলে হবে না, তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা থাকতে পারবে না, নিঃশর্তভাবে তাকে ছেড়ে দিতে হবে। এটি হলো প্রথম দাবি। প্রথম দাবির দ্বিতীয় অংশ হলো শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় দাবিটি হলো জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতা, সবাই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাই তার দাবিটি এইভাবে এসেছে, ছাত্র শ্রমিক জনতা ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ২০২৪ তাদের যত কর্মকাণ্ড আছে সব বিষয়ে তাদেরকে দায় মুক্তি দিতে হবে, যেটাকে আমরা ইনডেমনিটি বলি। দায় মুক্তি দিতে হবে, ভবিষ্যতে যাতে কখনো তাদের এগুলো অপরাধ হিসেবে বিবেচিত না হয়, ভবিষ্যতে কোনো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সুযোগ না পায়, সেই জন্যই দায় মুক্তি চাওয়া হয়েছে। আচ্ছা, আর সেটি দিতে হবে ২৪ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করিয়ে। দ্বিতীয় দাবি। তৃতীয় দাবিটি হলো জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এমন সামরিক, আধা সামরিক, বেসামরিক কিংবা সিভিল প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, সৈনিক, অফিসার, এরকম যারা যারা ছিলেন তাদের প্রত্যেকের নাম ডিটেইল লিপিবদ্ধ করতে হবে সরকারিভাবে। অর্থাৎ তারা ছিলেন সহযোগী ভূমিকায়, যারা ছিলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন সরকারি কর্মকর্তা হয়েও, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের সঙ্গে তারা যুক্ত হননি বা তাদের হয়ে কাজ করেননি, জনগণের হয়ে কাজ করেছেন। এইসব কর্মকর্তা কর্মচারীদের সামরিক বেসামরিক তাদের নাম ঠিকানা ডিটেইল লিপিবদ্ধ করতে হবে। এটি একটি বিষয়।
এবং তাদেরকে সম্মাননা এবং স্বীকৃতি দিতে হবে, প্লাস আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে, এবং তারা যাতে কর্মস্থলে কখনো হয়রানির শিকার না হন এই জন্য স্থায়ী একটি কমিশন গঠন করতে হবে, যে কমিশন পুরো বিষয়টি দেখবে। আচ্ছা, এর বাইরেও বলা হয়েছে 2009-এর 25 ফেব্রুয়ারি থেকে শুরু করে অনওয়ার্ড সশস্ত্র বাহিনীর যেসব কর্মকর্তার নিবর্তনমূলক বা নির্যাতনমূলক প্রতিহিংসামূলক ব্যবহারের শিকার হয়েছে, হাসিনা প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেক কর্মকর্তাকে প্রমোশন আটকে দিয়েছিলেন, কাউকে কাউকে চাকরিচ্যুত করেছিলেন। তো সেই সব পদ বঞ্চিত কিংবা পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি দিতে হবে, এবং গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জায়গাগুলো বাংলাদেশে সেখানে তাদেরকে পদোন্নতি প্রাপ্ত সেই কর্মকর্তাদের বসাতে হবে। তো এটি হলো 3 নম্বর দাবি। তো একটি একটি করে এখন একটু ক্রিটিক্যালি দেখবো আমরা যে দাবিগুলো কতটা যৌক্তিক এবং কিভাবে দারুণ যদি দারুণ হয়। প্রথম দাবিটি মাহাদী হাসানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। শুরুতেই বলেছিলাম মাহাদী হাসান কম বয়সের জন্যই হোক বা যে কারণেই হোক কিছু ইনকনভিনিয়েন্ট ট্রুথ পাবলিকলি বলে ফেলেছিলেন। এটি কিন্তু এখন ইন্টারন্যাশনালি আলোচনা হচ্ছে, এই বিষয়টি কিন্তু আর দেশের মধ্যে সীমিত নেই। মাহাদী হাসান ইনোসেন্টলি যে বক্তব্য সেখানে দিয়েছেন এটি একেবারেই নিরেট সত্যি কথা। মাহাদী হাসান এটা বলেননি আমি করেছি, আমি বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি, আমি এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি। মাহাদী হাসান নিজে করেননি, এটি বলেছেন আমরা কিন্তু এটি করেছিলাম। তো এটি এখন ইন্টারন্যাশনালি ডিসকাসড হচ্ছে। আমরা জানি কিছু হলে এখন আর স্থানীয় থাকে না বিষয়টি। তো এইটি সরকারের জন্য অসুবিধা তৈরি করেছে, যে জন্য মাহাদী হাসানকে কাস্টডিতে নিতে হয়েছে হবিগঞ্জ পুলিশকে পরবর্তীতে, এবং জামিনও দিতে হয়েছে। তাহলে কাস্টডিতে নিয়েছে আন্তর্জাতিক চাপে বলবো, এবং আইনি কিছু বাধ্যবাধকতা দাঁড়িয়ে যায়। এরকম কোন স্টেটমেন্ট যখন কেউ থানায় বসে দেয় তখন সেটাকে সরকারের কিন্তু আমলে নিতে হয়। তাহলে সেই চেষ্টার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আর সরকারের নিশ্চয়ই এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, জুলাই যোদ্ধাদের বলি, তারাই কিন্তু এই সরকারকে বসিয়েছে বা ফর্ম করেছে বলতে গেলে। তো সেদিক থেকে সরকারের দায়বদ্ধতা আছে তাদের প্রতি, সরকার তাদের প্রতি অ্যাফেকশনেট, সেই জন্য সরকার পরবর্তীতে তাদেরকে মাহাদী হাসানকে জামিনের ব্যবস্থা করেছে। তো এখন রিফাত রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সভাপতি, তিনি মাহাদী হাসানের নিঃশর্ত মুক্তি চাইছেন। তো নিশ্চয়ই আমি বিশ্বাস করি সরকার খতিয়ে দেখছে কোন প্রক্রিয়ায় সমালোচনা এড়িয়ে তাকে মুক্তি দেওয়া যায়। এই বিষয়টি নিশ্চয়ই সরকারের সক্রিয় বিবেচনাধীন, আমি বিশ্বাস করি। আচ্ছা, প্রথম দাবির দ্বিতীয় অংশ, শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। তো আমি এই মুহূর্তে রিফাত রশিদকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় রিফাত রশিদ, শায়েস্তাগঞ্জ থানার ওসিকে আপনি দাবি করলেই বের করে দেওয়া যায় না, প্রত্যাহার করা যায় না, কাউকেই করা যায় না এটি। আজকে আপনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, কালকে ছাত্র শক্তি বলবে, এনসিপির কেউ বলবে অমুক ডিসি অমুক এসপি তাকে সরিয়ে দিন। এরকম একটি দাবি যথেষ্ট না একজন সরকারি কর্মকর্তাকে সরিয়ে দেবেন। সেই দাবির পেছনে সঙ্গত কারণ থাকতে হবে। যদি প্রমাণ হয় যে ওসি খুব অ্যারোগেন্ট ছিলেন সেদিন, মাহাদী হাসানদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, ভীতি প্রদর্শন করেছেন, হুমকি দিয়েছেন, তাহলে আমিও আপনার সঙ্গে সুর মিলিয়ে বলবো অনতিবিলম্বে তাকে প্রত্যাহার করা হোক, এবং অন্যান্য লোকেরাও আপনার পক্ষে চলে আসবে। কিন্তু আপনি বলছেন বলে এই কাজটি সরকার তড়িঘড়ি করে করতে পারবে, বিষয়টি কিন্তু এরকম না। সরকারের দায়বদ্ধতা আছে, বাধ্যবাধকতা আছে, লিমিটেশনস আছে। যে কোনো পদক্ষেপ সরকারের আবার সমালোচিত হবে বিভিন্ন মহল কর্তৃক, সেটি সামাল দিতে হবে সরকারকে, এই বিষয়গুলো আছে। আচ্ছা, তো এই গেল প্রথম দাবি আপনার। দ্বিতীয় দাবিটি, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতা, তাদেরকে দায় মুক্তির কথা আপনি বলেছেন। তো এই বিষয়ে চমৎকার দাবি আপনার, আগেও এই বিষয়ে কথা হয়েছিল অনেকবার। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার ছিল। বিশেষভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে ব্যবস্থা নিতে পারতেন বা নেওয়া দরকার ছিল দায় মুক্তির বিষয়টি। তো আপনারা যেই আশঙ্কার থেকে কথাটি বলছেন সেটি হলো ভবিষ্যতের কোন সরকার এসে আপনাদের বিরুদ্ধে সেই জুলাই অভ্যুত্থানের সময় আপনাদের কর্মকাণ্ডের কারণে আপনাদের আইনগতভাবে ফাঁসাতে পারে, এরকম একটি আশঙ্কা থেকে বলছেন। তো প্রিয় রিফাত রশিদ, এখানে একটি কথা বলে নিতে চাই, যদি আমি বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এটি করা উচিত ছিল, এখনো তারা করতে পারবেন। আর আপনি চেয়েছেন যে এটি 24 ঘন্টার মধ্যে হতে হবে, অধ্যাদেশ জারি করিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে। আর আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ে কথা বলে সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত দিয়েছেন। এগুলো সবই হতে পারবে, হওয়ার দরকার আছে।
কিন্তু চূড়ান্ত একটি কথা হলো, এই দায় মুক্তি আসলে রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে কিছু একটা করিয়ে নিলে, অর্ডিন্যান্স জারি করিয়ে নিলে বা পাশ করিয়ে নিলে কিছু আসে যায় না। ইট ডাজন্ট মিন মাচ। অনেক কিছু বোঝায় না এটি। কারণ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার হতে পারবে না, এমন একটি ইন্ডেমনিটি বিল কিন্তু পাশ করা ছিল। তার বিচার কি আমরা আটকাতে পেরেছি? শেখ হাসিনা ক্ষমতায় এসে সেসব ইন্ডেমনিটি ইগনোর করে তার মতো করে সবকিছু সাজিয়ে বিচার কিন্তু সে ঠিকই করেছে, তাই তো? তো কোন দেশের সরকার, আমরা জানি যে ইন্ডেমনিটি কাউকে দায় মুক্তি দেয় বা দায় মুক্তি, কিন্তু আসলে বিষয়টি সবসময় এরকম না। কোন ধরনের সরকার ক্ষমতায় আছে, সেই সরকারের প্রধান কিংবা রাষ্ট্রের প্রধান কে, তিনি বিষয়টি কিভাবে দেখছেন। তারা চাইলে, তারা যদি ডিক্টেটর হয়ে ওঠেন, তারা যে কোনো আইন কানুনকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে তারা যা চান তাই কিন্তু করে নিতে পারেন এবং করে নিচ্ছেন। আমেরিকার মতো দেশে একবার ভেবে দেখুন, ডোনাল্ড ট্রাম্প গিয়ে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে আসলেন। গুন্ডামির আর কি থাকতে পারে দুনিয়াতে? আমরা এরকম একটা অসভ্য পৃথিবীতে বাস করছি। তাই কেউ যদি চায়, এসব ইন্ডেমনিটি দায় মুক্তি কিছুই কাজ করবে না। তবে ভয় নেই রিফাত, আমি আছি আপনাদের সঙ্গে। সারা বাংলাদেশ থেকে যদি একজন মানুষ দাঁড়ায় সেদিন ছাত্র জনতার পক্ষে, যে জুলাই অভ্যুত্থানে আপনাদের কৃত কোনো কর্মকাণ্ডের কারণে আপনাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, দেশপ্রেমিক ছাত্র জনতাকে দেশদ্রোহী করা হচ্ছে, একজন মানুষও যদি সেদিন দাঁড়ায় বাংলাদেশ থেকে, আই উইল বি দ্যাট ম্যান। আমি দাঁড়াবো সামনের সারিতে, সামনের কাতারে, ওয়াদা করছি। এবং আমি একা না, বাংলাদেশের লাখো কোটি মানুষ আপনাদের পক্ষে দাঁড়াবে, আপনাদের রক্ষা করবে। তো সেই ভয় পাবেন না, অপ্রয়োজনীয় ভয় সেটি একদমই পাবেন না। বাট যদি এটি হয়ে যায় ইন্ডেমনিটি, আমি খুশি হব। আচ্ছা, তৃতীয় দাবিটির কথা বলেছেন, চমৎকার, সেলুট করছি আপনাকে। যেসব সরকারি কর্মকর্তা যাদের আপনি নাম দিয়েছেন, সেনা, নৌ, বিমান, সামরিক, বেসামরিক, আধা সামরিক কিংবা সিভিল প্রশাসনে, যারা জুলাই যোদ্ধাতে সহযোগী ছিলেন, তাদের নাম লিপিবদ্ধ হওয়া দরকার। আমরা শুধু তাদের নাম সামনে নিয়ে আসছি কারা অপরাধ করেছে, অপরাধীদের নাম, পাশাপাশি ভালো কাজ যারা করেছেন, আমাদের সহযোগী ভূমিকায় যারা ছিলেন, ছাত্র জনতার পক্ষে ছিলেন, তাদের নামও তো লিপিবদ্ধ হওয়া দরকার। চমৎকার আইডিয়া, গ্রেট, জাস্ট গ্রেট। ৩ নাম্বার দাবিটির প্রশংসা করবার ভাষা আমার নেই। তাদেরকে তো এনকারেজ করতে হবে, তাদেরও তো কিছু ইনসেন্টিভ দরকার। তারাও তো কম ঝুঁকি নেননি। যদি হাসিনা না যেতেন, হাসিনাকে পালাতে না হতো, আওয়ামী লীগের পতন না হতো, তাহলে কি হতো একবার ভেবে দেখুন। তাদের সেসব অফিসারদের, সেসব সৈনিকদের, কর্মচারীদের, কর্মকর্তাদের কি হতো পরিণতি? তাই তাদের নাম সামনে নিয়ে আসা, তাদের অ্যাচিভমেন্ট লিপিবদ্ধ করা, সেগুলো নিয়ে আলোচনা হওয়া, তাদেরকে সম্মাননা দেওয়া, তাদের স্বীকৃতি দেওয়া, তারা যাতে কর্মস্থলে কোনো বাধা বিপত্তির সম্মুখীন না হন সেই বিষয়টি মনিটর করবার জন্য বা সুপারভাইজ করবার জন্য একটি স্থায়ী কমিশন গঠন করা। চমৎকার সব প্রস্তাব, অসাধারণ, ব্রিলিয়ান্ট। আচ্ছা, আরেকটি দাবি আপনি করেছেন 2009-এর 25 ফেব্রুয়ারি থেকে ফেসিবাদের রোশানলে পড়ে সশস্ত্র বাহিনীর যেসব কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়েছেন, তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সংবেদনশীল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাষ্ট্রের তাদেরকে বসানো। চমৎকার, গ্রেট। আমরা প্রায়শই দেখছি সরকারি কর্মকর্তারা সরকারের কথা শুনছেন না। শুনবেন কি করে? তারা তো হাসিনার লোক। তাই সত্যিকারের দেশপ্রেমিক ছাত্র জনতার পক্ষের শক্তির অফিসাররা যদি জায়গায় জায়গায় থাকতেন, সংবেদনশীল জায়গাগুলোতে, সরকারের কর্ম পরিচালনা পদ্ধতি ভিন্ন রকম হতো এবং সাকসেসফুলি করতে পারতেন আরো বেশি অন্তর্বর্তীকালীন সরকার। তো চমৎকার, অসাধারণ, এবং এটি হওয়া দরকার। না হলে তাদের প্রতি অন্যায় করা হয়েছে, হাসিনা অন্যায় করেছে, সেই অন্যায় আমরা হ্যাঁ বলতে পারি না। এটা রিভিশন হওয়া দরকার, রিভাইজ করা দরকার। পরিস্থিতি করে যারা ডিজার্ভ করবেন তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি দিতে হবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসাতে হবে। তাহলে আমরা উপকৃতই হব, বেনিফিটই হবে আমাদের, এর বাইরে আর কিছু হবে না। তো চমৎকার, সব মিলিয়ে আপনার দাবিগুলো। শুধু একটা দুটো জায়গায় আমার অবজারভেশন আমি শেয়ার করেছি, এটা অপিনিয়ন বলা ঠিক হবে না, আমার অবজারভেশন। যেমন শাস্তাগঞ্জ থানার ওসি নিয়ে কথা বলেছি, এটি খতিয়ে দেখতে হবে তার দায় কতটুকু, প্রত্যাহারিত হবার মতো কোনো অপরাধ তিনি করেছেন কিনা। যদি না করেন, তাকে জাস্ট লিভ হিম অ্যালোন। কেন বলছি? কারণ এটি হতে থাকলে এখানে ওখানে এসপি, ওসি এদেরকে যদি আপনি নিয়ে যান, প্রত্যাহার করেন, তাহলে সেটি ভালো কিছু হবে না, তাদের মোরাল যে স্ট্রেংথ আছে সেটাকে ভেঙে দেবে। আর আরেকটি বিষয় যেটি আপনারা বলছেন যে যে থানা এলাকায় অপরাধ করেছে গুরুত্বপূর্ণ, আমি এখন যে কথাটি বলছি সেটি শেষে বলছি, কিন্তু আসলে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনারা একটি লিস্টের কাজে হাত দিয়েছেন, যেই লিস্টে সে জুলাই অভ্যুত্থান সময়টিতে যা শুরু হয়েছিল জুলাই মাসে কোটা আন্দোলন দিয়ে,
এবং শেষ হয়েছিল হাসিনা খেদাবার এক দফা। আপনি প্রস্তাব করেছেন আন্দোলন এলাকায় যে থানা এলাকায় যত ছাত্র জনতা বা যারাই শহীদ হয়েছেন সেই সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, সেই জেলার এসপি কিংবা কমান্ডিং অফিসার প্রত্যেকের তালিকা আপনারা করতে চাচ্ছেন এবং সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের নামে নাম ধরে ধরে বিচার করতে চাচ্ছেন বা অভিযোগ আনতে চাচ্ছেন। অসাধারণ। আরেকবার সিলেক্ট করছি আপনাকে। অসাধারণ সেই আইডিয়া। এই দুর্বৃত্তদের খুঁজে বের করতে হবে। আবারও বলছি, এই কাজটি সরকারের ছিল, সরকার সেভাবে করেননি কাজটি। আমি নিশ্চিত সরকার করেনি সেভাবে। কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিও ছিল, কারণ 15 বছরে হাসিনার সব জায়গায় তো তাদের লোকে বসিয়েছিলেন। সরকার কাকে বাদ দেবে? তাকে তো সব ফেলে দিতে হবে। হঠাৎ করে একটি রাষ্ট্র চলবে কিভাবে সব দুর্বৃত্তকে বেছে ফেলে দিলে? কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল, বাট এখন 18 মাস 17 মাস পরে অনেকখানি আমরা মনে করি সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। তো অনেকখানি কনভিনিয়েন্ট আমাদের জন্য অনেক কিছুই। এই জন্যে সত্যিকার অর্থে যারা অপরাধ করেছে তাদের নাম লিস্ট করা এবং তাদেরকে ক্রমান্বয়ে অপরাধ ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে নিয়ে আসা এবং বিচারের মুখোমুখি করা চমৎকার একটি পদক্ষেপ। এবং এটি করতে হবে। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অন্তত মৃত্যুবরণ করেছেন, তাহলে তাদের প্রতি সর্বোত্তম কৃতজ্ঞতা প্রদর্শন করা। ব্রিলিয়ান্ট একটি আইডিয়া। এই তালিকাটি হওয়া দরকার। তবে আবারও বলছি, প্রিয় রিফাত রশিদ, এই তালিকাটি হতে হবে নিরপেক্ষ। কেউ যাতে বিনা কারণে শাস্তির সম্মুখীন না হন, হেনস্থার শিকার না হন, বিচার বিভাগীয় হয়রানির শিকার না হন। খুবই নিরপেক্ষভাবে তালিকাটি হতে হবে। সেখানে ব্যক্তিগত রাগ, অনুরাগ, বিরাগ, প্রতিহিংসা এসব কিছু থাকতে পারে। খুবই নিরপেক্ষ হতে হবে। বাট কাজটি হতে পারলে যদি হয়ে যায়, চমৎকার, অসাধারণ হবে সেটি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এরকম বিপ্লবী এবং চমৎকার সময়োপযোগী কিছু পদক্ষেপ বা ইনিশিয়েটিভ সামনে নিয়ে আসবার জন্য। প্রিয় দর্শক, সঙ্গে ছিলেন এতক্ষণ, আমাকে সহ্য করেছেন, সেই জন্য আপনাদেরও ধন্যবাদ। ভালো থাকবেন।